আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের ফিজিক্স এমসিকিউতে 25-এ 25 ফ্রি সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম যে চ্যাপ্টারটা তাপগতিবিদ্যা, এই চ্যাপ্টারটা আর কি আমরা সলভ করব, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি 50 থেকে 50+ এমসিকিউ রেখেছি, কারণ এই চ্যাপ্টারটা একটু ভাস্ট। তবে তুমি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবা যে নির্দিষ্ট কিছু টপিক থেকে আমার ম্যাথমেটিক্যাল কিছু কোশ্চেন আসে এবং নির্দিষ্ট কিছু টপিক থেকে আমার থিওরিটিক্যাল কোশ্চেন একটু বেশি আসে। তো আমরা যখন সলভে চলে যাব তখন তুমি বুঝতে পারবা। তার আগেও তোমাকে আমি জাস্ট একটু হিন্টস দিয়ে যাই, সেটা হচ্ছে তাপমাত্রা স্কেল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই টপিকগুলা যে আছে এইখান থেকে আমাদের কী আসে মেনলি ভাইয়া, একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এগুলো বেশি আসে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো। অ্যান্ড থিওরিটিক্যাল কোশ্চেনগুলো হচ্ছে আমার বেশি আসে এনট্রপি থেকে। তারপর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা অ্যাকচুয়ালি ওটা এন্ট্রপিকেই প্রকাশ করে। তো আরও কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে। ও ভালো কথা, এছাড়াও ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে যে সিপি গামা, ওখান থেকে কিন্তু আসে না এমন না, ঠিক আছে। তো আমরা এখন সলভ করা শুরু করে দিই, তাইলে বুঝতে পারবা। ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী বলছে ভাইয়া? দেখো, একটি স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় নিম্নের কোন স্কেলে, ঠিক আছে, নিম্নের কোন স্কেলে। এটার অ্যান্সার হচ্ছে আমাদের কেলভিন স্কেল। কেলভিন স্কেলকেই তুমি মোটামুটি স্ট্যান্ডার্ড স্কেল হিসাবে ট্রিট করবা, হ্যাঁ। অ্যান্ড এটা জানা কোশ্চেন একদম আমাদের। দ্বিতীয় কোশ্চেন বলছে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? বলো, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে আমাদের থার্মোমিটার তৈরি করা হয়? শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র কী বলে বলো তো? যে আমার যদি এখানে এ থাকে, এখানে যদি আমাদের বি থাকে, তাইলে মাঝখানে যদি আমাদের সি থাকে, দেখো তোমার এই শূন্যতম সূত্রটা কী বলে একটু মনে করাই দিই। সেটা হচ্ছে এ আর সি এরা যদি আমার পরস্পর তাপীয় ধরো সাম্যতায় আছে, তাপীয় সমতায় আছে, আবার বি আর সি ধরো পরস্পর তাপীয় সাম্যতায় আছে বা সমতায় আছে, ঠিক আছে। তাইলে এইটা আমরা বলতে পারি যে এ আর বিও উভয় একে অপরের তাপীয় সমতায় আছে, এই জিনিসটাই প্রকাশ করে। অ্যান্ড এই নীতিটাকে কাজে লাগায় আমরা থার্মোমিটার তৈরি করে থাকি। বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে। এরপর কোশ্চেনটা কি? কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়? জাস্ট লুক অ্যাট দ্য মানে কই আসছে, ঠিক আছে, কতবার আসছে, এইগুলাই ঘুরে ফিরে বোর্ডে আসবে, ভার্সিটিতে আসবে। অ্যান্ড তোমরা প্র্যাকটিস না করার কারণে কি বলো তো ভুল করবা, ঠিক আছে। তাহলে এটা আমরা আগে করি। একটা সূত্র জানি না আমরা, F-32 ডিভাইডেড বাই 9, আর এখানে কি K-273/5, এই সূত্রগুলো তো জানি, তাই না? আচ্ছা, এখন আমাকে বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পাঠ পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে দুইটাকেই তুমি ধরো এক্স ধরে নাও, মানে এফকেও এক্স ধরো, কেকেও এক্স ধরো, মান তো একই আসবে, তাই না? তাহলে X-32/9 ইকুয়ালস টু আমাদের X-273/5, ওকে। আচ্ছা, এখন তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরটা কই রাখলাম আমি, ওয়েট এক মিনিট, ক্যালকুলেটর আমি আনছিলাম এই রুমে, এক মিনিট, এই যে, ওকে, এই যে ক্যালকুলেটর, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 যদি করি, তাহলে আমার কত আসে ভাইয়া? ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 574.25 ডিগ্রি, অর্থাৎ 574.25 ডিগ্রি ফারেনহাইট আর 574.25 কেলভিন, ঠিক আছে। এইটা কি বলতো, আমাদের হচ্ছে একই পাঠ পাওয়া যায়, এত ডিগ্রিতে আমাদের একই পাঠ পাওয়া যাবে, ওকে। দেখো, এত ডিগ্রি তাপমাত্রার সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? আচ্ছা, এটা ধরো ডিগ্রি সেন্টিগ্রেড আছে, হ্যাঁ, এটা ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এখন থার্মোডাইনামিক তাপমাত্রা কত? এটার সাথে আমার 273 যোগ করে দিতে হবে, তাহলে 501.85 প্লাস 273, তাহলে এটা আসতেছে 774.85, তাহলে এটা হবে 774.85 কেলভিন। এইসব ইজি কোশ্চেনই কিন্তু আসে, দেখছো কত জায়গায় আসছে, ওকে। তাহলে এরপরে হচ্ছে আমরা আগাই, হ্যাঁ, এরপরে আমরা আগাই। কী বলছে? 3টি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে? আচ্ছা, 3টা সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে কোন রাশিটা একই হবে? একটু আগে আমি দেখাইছি যে ধরো এ, এখানে আছে বি, এখানে আছে সি। আচ্ছা, এরা তিনজন যদি আমাদের তাপীয় সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে, অর্থাৎ
তিনজনই যদি আমার তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে এদের একটা জিনিসই সবসময় সেম থাকবে, সেটা হচ্ছে তাপমাত্রা। সেটা কি বলতো? তাপমাত্রা। তাহলে এটা হবে আমাদের তাপমাত্রা অ্যান্সার। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? দেখো, তাপগতিবিদ্যার প্রথম যে প্রথম সূত্রটা কি? এক সেকেন্ড। ঠিক আছে সব, হ্যাঁ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি আমাদের? দেখো, আমি যদি লিখি তুমি বুঝতে পারবা। সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় লিখি dq ইজ ইকুয়ালস টু du প্লাস dw। আচ্ছা, তাইলে একটা জিনিস তুমি একটু লক্ষ্য করো, এখানে তাপ নিয়ে আমরা কথা বলতেছি। অন্তস্থ শক্তি যেটা, এটাও কি আমরা তাপ হিসাবেই তো দিই, তাই না? তাপমাত্রা বাড়ে বা কমে তাপেরই তো কাজ, তাই না? মানে তাপেরই তো খেলা এখানে, তাই না? তাহলে এটা হচ্ছে তাপ শক্তি। তাহলে এখানে কি শক্তিকে আমরা, এটা কাজ আর কি, ঠিক আছে? তাপ ও কাজ, এই দুইটা নিয়ে আমরা বেশি কথা বলি না। তাহলে কোন দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কোনো সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করায়, অর্থাৎ পরিবেশ থেকে 800 জুল কী বলতো শোষণ করা মানে কি? সে গ্রহণ করছে, তাই না? সে গ্রহণ করছে, ওকে। আচ্ছা, এবং অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়, তাহলে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজের পরিমাণ করো। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা লিখি ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আচ্ছা, ডেল কিউ কত? ডেল কিউ হচ্ছে আমাদের, দেখো, 800 জুল তাপশক্তি শোষণ করছে পরিবেশ। তাহলে সিস্টেম হচ্ছে আর কি পরিবেশ থেকে শোষণ করছে। তাহলে কি পরিবেশ থেকে নিছে, এটা কি পজিটিভ ধরি না আমরা? তাহলে এটা পজিটিভই রাখো 800। ডেল ইউ কত? ডেল ইউ হচ্ছে 500 জুল বৃদ্ধি পাইছে, তাহলে এখানে এটাও প্লাস 500, আর একটা কি ডেল ডাব্লিউ। আচ্ছা, সুতরাং এটা কি ডেল ডাব্লিউ সমান সমান কি 300 জুল, হ্যাঁ? তাহলে এটা আমাদের 300 জুল হবে অ্যান্সার। ওকে, তাহলে পরিবেশের ওপর সিস্টেমের দ্বারা কৃতকাজ কত হইল ভাইয়া? 300 জুল আসলো। ওকে, নিচের কোনগুলো তাপগতীয় চলক রাশি নির্দেশ করে? আচ্ছা, দেখো এখানে কোন রাশিগুলা আমার তাপগতীয় চলক নির্দেশ করে? তোমাদের 1 সেকেন্ড পজ করো, তারপর অ্যান্সার দাও, ঠিক আছে? পিভিটি সবাই পারবা। এখন এস না কিউ না ইউ না এম, এই যে এম ইউ এস কিউ, এই চারটার মধ্যে তোমার কোনটাকে সিলেক্ট করতে হবে, এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? আমি পানি খেয়ে আসতেছি, তুমি 1 সেকেন্ড চিন্তা করে তারপর অ্যান্সার করো। ওকে, তাইলে এখন দেখো জিনিসটা কি, সেটা হচ্ছে এটার অ্যান্সার যারা এইটা দিছ তাদেরটা কাটা, হ্যাঁ? এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আগেই আমি বলে রাখলাম, এইটার মধ্যে কিন্তু, এই কোশ্চেনটার মধ্যে কিন্তু ঘাবলা আছে। তোমাকে বেশিরভাগ সময় পিভিটি দেয়, বাট এস আর কিউটা দেয় না, হ্যাঁ? তো তাপগতীয় চলক মেইনলি মৌলিক তাপগতীয় চলক 3টা, এটা ট্রু, বাট এর সাথে আমাদের এনট্রপিটাকেও আমরা তাপগতীয় চলক হিসেবে কাউন্ট করতে পারি। এইটা তোমাদের খুব সম্ভবত তপন স্যারের বইতে সরাসরি অনুশীলনীতেও আছে। ওকে, এরপরে দেখো, যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত হবে? দেখো, কাজের পরিমাণটা কত হবে? 2 ক্যালোরি, তাই না? তাহলে 2 ক্যালোরিকে তুমি বার্ন করছো, জুলে নাও, তাহলে 2 ইন্টু 1 ক্যালোরির জন্য তুমি লিখতে পারো 4.2 জুল, তাহলে 2 ক্যালোরির জন্য লিখতে পারতেছো 8.4 জুল। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 8.4 জুল। ওকে, আচ্ছা, নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? বলো, নিচের কোন শক্তিটা অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? আমরা কোন শক্তি নিয়ে পড়াশোনা করতেছি? তাপ নিয়ে। তাহলে অবভিয়াসলি এইটার অ্যান্সার কী হবে? তাপই হবে, তাই না? তাপই হবে। ওকে, এরপরে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে? সূত্রটা আগে লিখি। প্রথম সূত্র যখনই আসবে তখনই এই সূত্রটা লিখবে, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটাই কিন্তু আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, হ্যাঁ? ওকে, তাহলে এইখানে তুমি একটা জিনিস দেখো, কোনো কিছুকে ব্যালেন্স করা হয়েছে মনে হচ্ছে না? তার মানে কাকে ব্যালেন্স করা হয়েছে? তাপ শক্তিটাকে, তাই না? তাপ শক্তি দিছো, সিস্টেমের কিছু পরিমাণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে ধরো,
তাহলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে, এটা টের পাইছে হচ্ছে তাপমাত্রা বাড়ছে সিস্টেমে, আর কিছু কাজ করছে, তাইলে তুমি শক্তি দিছ, তাপমাত্রা বাড়ছে আর কাজ হয়েছে, তার মানে কি এখানে কিছু একটা ব্যালেন্স করছো, আলটিমেটলি মিলাইতে পারছো, তার মানে কিসের সংরক্ষণশীলতা হইতেছে? অবভিয়াসলি আমার কি শক্তির, তাই না? তাহলে এটা হবে আমাদের শক্তি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, 500 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ ও শীর্ষ দেশের পানির তাপমাত্রার পার্থক্য কত হবে? জি দেওয়া আছে, পানির আপেক্ষিক তাপমাত্রা দেওয়া আছে। আচ্ছা এইটা কি আমাদের তোমার বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে, আমরা এই জিনিসটা জানি। আচ্ছা এখন আমরা দেখতেছি ওই বিভব শক্তিটা ডিরেক্ট আমার কি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেহেতু পানি নিচে আছে, মানে ধরো কি বলে আচার খাইছে, ধরো আচার খেয়েই তাপমাত্রা বেড়ে গেছে, জিনিসটা আমরা ওইভাবে লিখতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা ছোটোবেলায় জানতাম কি তাপ শক্তির জন্য এমএস ডেল থিটা, এইটা কি হবে 500 মিটার উঁচুর থেকে পড়তেছে পানি, ধরো তাহলে mgh। ওকে, এখন mm তো কাটা, তাহলে থাকতেছে s ডেল থিটা ইকুয়ালস টু gh, তাই না? s ডেল থিটা ইকুয়ালস টু gh। আচ্ছা তাহলে এখন আমাকে বলছে কত তাপমাত্রা বাড়বে, তাহলে ডেল থিটাটা কত হবে? gh/s, gh কত 10 ইন্টু জি এর ভ্যালু 10 দেয়, হ্যাঁ, আর এখানে 500 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কত ভাইয়া? ডিভাইডেড বাই হচ্ছে s 4200, তাহলে এটা হবে 5000/4200, তাহলে এটা হবে 1.19 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ উপর থেকে 500 মিটার উঁচু থেকে কোনো একটা পানি ধরো নিচে হচ্ছে আচার খাইছে পাথরের উপর, ওই পানিটা কি হবে? তাপমাত্রা বেড়ে গেছে পানির, ঠিক আছে? ওকে, তো শোষিত তাপ ডেল কিউ হচ্ছে 700 জুল, সম্পাদিত কাজ ডেল ডাব্লিউ 200 জুল। কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি পাবে? আচ্ছা, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আচ্ছা এখন দেখো ডেল কিউ কত? ডেল কিউ ভাইয়া 700। ওকে, তাহলে ডেল ইউ তোমার বের করতে হবে প্লাস ডেল ডাব্লিউ মানে কি 200। আচ্ছা সুতরাং ডেল ইউ ইকুয়ালস টু কত? 500 জুল। ওকে, ডেল ইউ ইকুয়ালস টু 500 জুল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার মোর, বুঝছো? ওকে, দেখো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর? আচ্ছা, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আমি কেবলই বলছি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে এটা বুঝবা কীভাবে? বৃদ্ধি পাইলে তাপমাত্রা বাড়ে, হ্রাস পাইলে তাপমাত্রা কমে। তাইলে এটা আমরা কাকে দিয়ে বুঝি? তাপমাত্রা দিয়ে বুঝি। হ্যাঁ, তাহলে ডেল ইউ যদি বাড়ে এটা আমরা কি বুঝবো? যে টেম্পারেচারও বাড়ছে। ডেল ইউ যদি কমে তাহলে আমরা কি বুঝবো? টেম্পারেচারও কমছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন দেখো একটি ফুটবলের অভ্যন্তরে বায়ুর আয়তন 20 লিটার, চাপ এত, বলটি হঠাৎ ফেটে গেল। এর ফলে ফুটবল স্থিত বায়ুর তাপমাত্রা ও আয়তন যথাক্রমে কি হবে? আচ্ছা, এখন হঠাৎ ফেটে গেলে কি হয়? হঠাৎ ফেটে গেলে কি হয়? এইটা একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, হঠাৎ ফেটে গেলে কি হয় এটা আমরা এখন বের করব। ঠিক আছে, ওকে। এর ফলে বায়ুর তাপমাত্রা, দেখো হঠাৎ ফেটে গেলে তাপমাত্রাটা কি হইল আমার? এই হঠাৎ ধরো ফুটুস, তাহলে এটা কি পুরা যে ফুটবল স্থিত বায়ু আছে এটা কি পুরা মানে পরিবেশে ছড়ায় পড়ার চেষ্টা করতেছে না? তাহলে ভিতরে অবভিয়াসলি গরম বায়ু, তাই না? গরম বায়ু, আর চারদিকে কি পরিবেশে যখন ছড়ায় যাইতে যাবে তাইলে কি আমার বায়ুর টেম্পারেচারটা কমে যাইতে যাবে না? আয়তন কি হবে? আয়তনও কি এরকম ফেটে বেরোয় গেছে মানে কি বাড়বে। তাহলে টেম্পারেচার কমবে, আয়তন বাড়বে। টেম্পারেচার কমবে, আয়তন বাড়বে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, এটা তোমাদের মেডিকেলেও আসে অনেক সময়। একটি গাড়ি চলতে থাকলে এর ভেতরের কি বলছে? একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতরে একটি তাপগতীয় প্রক্রিয়া চলে। প্রক্রিয়াটা কি? এটা ইশাক স্যারের টিকা বা উপক্রমণিকা তো না,
চ্যাপ্টারের শেষে টিকা থাকে, বুঝছো, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট লাইন উল্লেখ করা থাকে, ওইখানে আছে। এটা কিন্তু বেশ কয়েকবার মেডিকেলে আসা কোশ্চেন, ঠিক আছে? এটা কি বলতো আমাদের বেশ কয়েকবার আসা কোশ্চেন। আচ্ছা, তো এখন আসি, এইখানে অ্যান্সারটা সম আয়তন প্রক্রিয়া হয়। কেন হয় প্রশ্নটা হইতে পারে যে ভাইয়া সমুষ্ণ বা এগুলো হয় না কেন? দেখো, টায়ার যখন চলে তখন কি জিনিসটা মুভিং, অ্যান্ড রাস্তার সাথে ঘর্ষণের ফলে ভিতরে কিন্তু আমার টেম্পারেচার ধরো ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, তুমি কোথাও থেমে স্থির অবস্থায় থাকলা, আবার টেম্পারেচার কমে যাচ্ছে, ঠিক আছে? মানে কিছু না কিছু হইলেও টেম্পারেচার চেঞ্জ হয়, সো সমুষ্ণ হবে না। সমুষ্ণ মানে কি সেম মানে তাপমাত্রা থাকে, ওইটা হবে না। ওকে, রুদ্ধতাপীয়, ভাই রুদ্ধতাপীয় তো হঠাৎ ফেটে গেল বা হঠাৎ কিছু একটা ঘটে গেল, এই টাইপের ক্ষেত্রে হয়। টায়ারটা ফাটলে ওইটা রুদ্ধতাপীয়, হ্যাঁ, একটু আগে টায়ার ফাটার কথা বললাম, ওইটা রুদ্ধতাপীয়। বাট টায়ারটা যখন চলতেছে ওর ভিতরে বায়ুর পরিমাণটা কী থাকে? অবভিয়াসলি ফিক্সড পরিমাণেই থাকে, তাইলে আমরা এটাকে সময় আয়তন বলতে পারি না। হ্যাঁ, এখন কেউ যদি প্রশ্ন করে ঘুরায়, কথা হচ্ছে এইটা, কেউ যদি ঘুরায় প্রশ্ন করে যে ভাইয়া একটা গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতর যে তাপগতীয় প্রক্রিয়া চলে এইটার জন্য কৃতকাজ কত, তখন কিন্তু জিরো হয়ে যায়। কারণ কি, সময়আয়তন প্রক্রিয়ায় কৃতকাজটা শূন্য। সো কোশ্চেন এইটা অনেক টিপিক্যাল, বাট কোশ্চেনটা আরও সুন্দর হইতে পারতো যে টায়ারের ভেতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে, ওই তাপগতীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজটা কত হয় সবসময়, তারপর কয়েকটা সূত্র দিয়ে দিতাম, লাস্ট একটা জিরো, অ্যান্সার হইতো জিরো। সময়আয়তনে আমার কি হয়, কাজ জিরো হয়। ওকে, আচ্ছা দেখো, 1 কাপ গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডুবানো হলে কি ঘটে? চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, অবভিয়াসলি এটাই হবে। ওকে, কেন বলো তো? তুমি যখন লো টেম্পারেচার প্লাস হাই টেম্পারেচার দুইটা ম্যাটেরিয়ালকে কাছে আনো, ঠিক আছে? আচ্ছা, তখন কি হয়, এর ডেলিউটা একটু বাড়ে, আর ধরো এটা ডেলিউ 1 বলি, আর এর ডেলিউটা মানে অন্তঃস্থ শক্তিটা এর কী হয়, একটু কমে, ঠিক আছে? এটা মাথায় রেখো। তাইলে লো টেম্পারেচার হাই টেম্পারেচার কাছে আনলে লো টেম্পারেচারটা একটু তাপমাত্রা বৃদ্ধি পেতে চায়, আর হাই টেম্পারেচারটা একটু কমতে চায়, ঠিক আছে? ব্যালেন্স করে মোটামুটি বলতে পারো, এভাবে চিন্তা করতে পারো। ওকে, এরপর কি বলছে, কোনো গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত এবং একটি ধ্রুবরাশি, এই ধ্রুবরাশিকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সিপি বাই সিভির কথা বলছে, হ্যাঁ, মোলার ইসের অনুপাত, সিপি বাই সিভি মানে হচ্ছে গামা। ওকে, আচ্ছা এখন ভালো কোশ্চেন, উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিছে, এগুলো মেডিকেলে কখনোই আসবে না। অনেকে মেডিকেলে পোলাপান জিগায় যে ভাই এগুলো কোশ্চেন কি আসবে? ভাই ডায়াগ্রাম ওলা কোশ্চেন, এত ক্রিয়েটিভিটি, এত তাকায় দেখার মানে কোশ্চেন মেডিকেল করেই না। মেডিকেল খুব বোগাস কোশ্চেন করে, বুঝছো? মানে অনেকেই মাইন্ড করতে পারে এই কথায়, বাট এই 100 মার্কের যে এক্সামটা নেয় এইটা দিয়ে আসলে কোনো মানে মেধাই যাচাই করা যায় না আসলে। ম্যাথমেটিক্যাল কিছু ওরকম নেই, কি মানে কি আল্লাহ জানে কি এক্সাম আর কি। আচ্ছা ওকে, অনেকে ভাবতে পারে যে আমার মনে হয় মেডিকেলের সাথে শত্রুতা। আচ্ছা, তো দেখো ডিকিউ 5 জুল হলে এ থেকে বিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? দেখো ডিকিউ 5 জুল হলে আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? আচ্ছা, ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লু কত দেয়া ভাইয়া? 2 জুল। ওকে, তাহলে এখন আমাদের কি করা লাগবে ভাইয়া? এখন আমাদের ডিকিউ 5 বলে দিছে, ডিউটা বের করতে হবে, আর এটা হচ্ছে 2, সুতরাং আমার ডিউ কত হবে ভাইয়া? 3 জুল হবে। তাহলে এটা হবে আমাদের 3 জুল অ্যান্সার। ওকে ফাইন। আচ্ছা, যদি 3 অবস্থায় সিস্টেমটির অন্তঃস্থ শক্তি যথাক্রমে ইউএ, ইউবি, ইউসি হয় তবে কোনটি সঠিক? আচ্ছা, খুব ভালো কোশ্চেন। দেখো কি বলছে তোমাকে, যদি 3 অবস্থায় সিস্টেমটির অন্তঃস্থ শক্তি ইউএ, ইউবি, ধরো এটার জন্য আমাদের ইউএ, এটার জন্য আমাদের ইউবি, আর এটার জন্য আমাদের ইউসি হয়, তাহলে কোনটা সঠিক হবে বলতে পারবা কেউ? দেখো এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 80, এটা 80, তাইলে বলো এটা হবে হচ্ছে আমাদের ইউ, এটা হবে সবার চেয়ে ছোটো কারণ এর টেম্পারেচার কম, তাহলে অন্তঃস্থ শক্তিও কম। এরপরে ইউবি আর ইউসিটা সমান হবে আমাদের, হ্যাঁ, তাই এটা হবে হচ্ছে আমাদের ইউএ ছোট, ইউসি আর ইউবিটা সমান হবে। এখানে ভুল করছে সামহাও,
আচ্ছা এখানে অ্যান্সার দেওয়া নেই, বাট এইটা অ্যান্সার হবে। হ্যাঁ, এইটা অ্যান্সার হবে। আপাতত এইগুলোর দিকে তাকানোর দরকার নেই, এটা ভুল তুলছে মেবি। ওকে, তারপর দেখো গামা 5/3 এর জন্য কোনটি সঠিক? গামা 5/2 এর জন্য, সরি 5/3 এর জন্য কোনটা সঠিক বলতে পারবা? কোনটা সঠিক? আচ্ছা দেখো জিনিসটা কি, সিপি সমান সমান কি, সিপি আর সিভি বের করতে বলছে, তো তাইলে আমি গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। আচ্ছা, আর সিভি মানে কি, গামা ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। ওকে, তাহলে গামা যদি 5/3 হয়, তাহলে এটা ক্যালকুলেট করে দেখি কি হয়। ক্যালকুলেটর কই? ওকে, গামা হচ্ছে 5/3 ডিভাইডেড বাই 5/3 মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে 5/2 আর, তাই না? সিপি আসার কথা হচ্ছে 5/2 আর সিভি আসার কথা কত? সিভি আসার কথা হচ্ছে 5/3 ডিভাইডেড বাই 5/3 মাইনাস ওয়ান। সিপি জাস্ট 5/, দেখো জিনিসটা কি, সিপি মাইনাস সিভি আবার আর, তাই না? আচ্ছা, তাহলে সিভি সমান সমান কী হবে? সিভি সমান সমান হবে হচ্ছে আমাদের 5/2 আর মাইনাস আর। আচ্ছা, আমি কি সূত্র ভুল লিখছি নাকি? সূত্র ভুল লিখছি, এখানে আর হবে, আর সরি। আচ্ছা, তাহলে 5/2 থেকে মানে 3/2 আর কি। হ্যাঁ, সিভি সমান সমান 3/2 আর, তাহলে 3r/2, সিভি সমান সমান 3r/2, এইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে, এরপরে দেখো সমষ্ণ রেখা কোনটি? ঠিক আছে, সমষ্ণ রেখা মানে কি, যার থ্রু আউট দ্য টেম্পারেচার সেম। ওকে, আচ্ছা এখন দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফের রেখাটা কি? অবভিয়াসলি আমার সমষ্ণ, কারণ আমরা জানি কি পিভি ইকুয়ালস টু একটা ধ্রুবক। এটা কার সূত্র? বয়েলের সূত্র, যেখানে কি থাকে আমাদের টেম্পারেচারটা ফিক্স থাকে। অ্যান্ড এই গ্রাফের চেহারাটা কীরকম হয়? এরকম হয় অবভিয়াসলি। বুঝাইতে পারছি? আচ্ছা, বুঝাইতে পারছি আই গেস। রুদ্ধতাপীয় সংকোচন সিস্টেমের কি হয়? দেখো, রুদ্ধতাপীয় সংকোচনে আমার বাইরের থেকে কোনো তাপ দেয়া হয় না, এই জিনিসটাকে মাথায় রাখো। ডিকিউ কত থাকে? ডিকিউ থাকে হচ্ছে আমাদের 0। ওকে, সো এই মোমেন্টে তুমি যদি সংকুচিত করো কোনো একটা সিস্টেমকে, ওর কী হয় জানো? অণুগুলা এত বেশি কলিশনে চলে আসে অ্যান্ড ভিতরের অন্তঃস্থ শক্তি অনেক বৃদ্ধি পায়। অন্তঃস্থ শক্তি অনেক বৃদ্ধি পাওয়া মানে তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, আজান হচ্ছে, 1 মিনিট একটু ব্রেক। ওকে, দেখো এরপর কোশ্চেনটা কি? রুদ্ধতাপ প্রক্রিয়ায় ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? ঠিক আছে, নিচের কোনটি সঠিক নয়? তাপমাত্রা ধ্রুব থাকে না, কিন্তু তাপের পরিবর্তন হয় না।
আচ্ছা সঠিক না, তাহলে এটি একটি ধীর প্রক্রিয়া, এটা তো সঠিক না। কারণ রুদ্ধতাপ প্রক্রিয়া জিনিসটা কি অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ মানে খুব দ্রুত প্রক্রিয়া, তাই না? অ্যাকচুয়ালটা কি আমাদের দ্রুত না, অ্যাকচুয়ালটা আমাদের খুব দ্রুত প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে সঠিক না কোনটা? এটি একটি ধীর প্রক্রিয়া, এটা সঠিক না। আচ্ছা এরপরে এটা আমাদের কি হবে? টিভি গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তন। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? ডি নাম্বারটা আমাদের কি হবে ভাইয়া? অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপরের সূত্রটা দেখি। রুদ্ধতাপীয় পরিবর্তন নিচের কোন সম্পর্কটি সত্য? রুদ্ধতাপীয় পরিবর্তনে এর আগেটা কি ছিল? সেমই তো, টিভি গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু সি। নিচের চাপ বনাম আয়তন লেখচিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও। এবি লেখচিত্রের ক্ষেত্রে চাপ ও আয়তনের মধ্যকার সম্পর্ক হলো, আচ্ছা এবি লেখচিত্র, এবি কই, এবি কই? আচ্ছা দেখো এবি এইটা একটু কম শোয়ানো, তাইলে এটা কি? এটা আমাদের সমষ্ণ, হ্যাঁ এটা আমাদের কি ভাইয়া? সমষ্ণ। বোর্ডে কি লেখা দেখা যায়? হ্যাঁ সমষ্ণ। আর এই যে খাড়া, ঠিক আছে, এই খাড়াটাকে, খাড়াটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়, হ্যাঁ এটা কে? আমাদের রুদ্ধতাপীয়, খাড়াটাকে রুদ্ধতাপীয়, এই জিনিসটা যেন মাথায় থাকে। ওকে, তাহলে এটা কি আমাদের পিভি ইকুয়ালস টু ধ্রুবক, ডিরেক্ট এইটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা সমস্ত প্রক্রিয়ায় সিস্টেমের কোন রাশিটি স্থির থাকে? অবভিয়াসলি তাপমাত্রা, এই রাশিটা আমাদের স্থির থাকে, হ্যাঁ রুদ্ধতাপীয়তে তাপমাত্রাটা আমাদের স্থির থাকে। ওকে, এসি লেখচিত্রের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো এখন এসিকে আমি কি বলছিলাম? এসি হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়, হ্যাঁ তাহলে এসি যখন রুদ্ধতাপীয় তখন এখানে আমাদের পিভি গামা এইটা হচ্ছে ইকুয়ালস টু ধ্রুবক, এটা তো অবভিয়াসলি জানো। পিভির উপর জাস্ট একটা গামা গুণ। আচ্ছা এখন কেউ যদি বলে এটা কত গুণ খাড়া, এবি এর তুলনায় এসি কত গুণ খাড়া? গামা গুণ খাড়া, এই কথাটা লিখে দেই, হ্যাঁ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এ বি এর তুলনায় এসি গামা গুণ খাড়া, হ্যাঁ গামা গুণ খাড়া, এই কথাটা যেন মাথায় থাকে ভাইয়া। রুদ্ধতাপীয় কোন ভৌত রাশিটি স্থির থাকে? আচ্ছা রুদ্ধতাপীয় কোন ভৌত রাশিটা স্থির থাকে ভাইয়া? এনট্রপিটা স্থির থাকে। কেন এনট্রপিটা স্থির থাকে? কারণ এখানে ডেল কিউ অর্থাৎ তাপের প্রোডাকশনটা জিরো, ঠিক আছে, মানে এখানে কোনো প্রোভাইড করাই হয় না তাপ। তো এখন এনট্রপি মানে কি? এনট্রপি মানে হচ্ছে ডেল কিউ বাই টি না? হ্যাঁ তাহলে এই ডেল কিউটা কী হয়ে যায় ভাইয়া? এই ডেল কিউটা এখানে জিরো হয় দেখে পুরাটা আমার জিরো হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা ওকে, এখন প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা কি? প্রত্যাবর্তী প্রক্রিয়া কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, দ্রুত প্রক্রিয়া, একমুখী প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া? এটার অ্যান্সার কী হওয়া উচিত বলো তো? প্রত্যাবর্তী প্রক্রিয়াটা আবার কী প্রক্রিয়া? ওকে বলো, তাপগতীয় প্রক্রিয়া অবভিয়াসলি। আমার এখানে একজন আছে, ঠিক আছে, ও অ্যান্সার দেয় এরকম করে এরকম করে, ওইটা আমি দেখি, তারপরে হচ্ছে তোমাদেরকে বলি। ওরও একটু পরীক্ষা নেই, হ্যাঁ ও আমাদের এখানে কাজ করে, ও হচ্ছে সামনের বার তোমাদের সাথে অ্যাডমিশন দিবে আর কি, তো ওরও আর কি একটু ঝালাই হয়ে যাচ্ছে। ওকে দেখো গামা ইকুয়ালস টু 1.67 হলে গ্যাসটির অণু কত পারমাণবিক হবে? দেখো গ্যাসটার অণু কত পারমাণবিক হবে যখন গামা ইকুয়ালস টু 1.67? অবভিয়াসলি এক পরমাণু, তাই না? অবভিয়াসলি আমাদের কি ভাইয়া? এক পরমাণুক। আচ্ছা এখন দেখো মোলার তাপ ধারণ ক্ষমতার সমীকরণ কোনটা? মোলার তাপ ধারণ ক্ষমতা যদি সি হয়, এটার সমীকরণ হচ্ছে আমাদের ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি, হ্যাঁ আচ্ছা এখানে হয়তো ডেল দেওয়া নেই, ডি দেওয়া আছে, অর্থাৎ ক্ষুদ্র পরিবর্তনের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের এ নাম্বারটা অ্যান্সার। ওকে আশা করি বুঝতে পেরেছো। ওকে এরপরে কি বলছে? কোনটি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সমীকরণ? ঠিক আছে, দ্বিতীয় সূত্র মানেই এনট্রপির সমীকরণ। কোনটা? দেখো ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, নিচের দিকে তাকানোরই দরকার নেই। এটা কার? এটা হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিনের
দক্ষতার বের করার সূত্রটা ডিকিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডিডাব্লিউ, এটা আমাদের প্রথম সূত্র একটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিন। হ্যাঁ, আচ্ছা এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ল। আচ্ছা এইটাও কি আমাদের কার্নোট ইঞ্জিন এর দক্ষতা, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, আশা করি বুঝতে পারছো। নিম্নের কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়ার বৈশিষ্ট্য? বলো, নিচের কোনটা অপ্রত্যাগামী মানে প্রক্রিয়ার বৈশিষ্ট্য? আচ্ছা, অপ্রত্যাগামী প্রক্রিয়া যদি হয় তাহলে আমার সাথে একটা জিনিস লিখে রাখো, অপ্রত্যাগামী প্রক্রিয়া যদি হয় এটা মাস্ট স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, মানে এটারে তুমি কি বলবো, মানে এর স্বতঃস্ফূর্ততা বেশি আর কি, স্বতঃস্ফূর্ত হবে। প্লাস অপ্রত্যাগামী মানে কি, ও আর কখনো নিজের জায়গায় ফেরত আসবে না, তার মানে কি একমুখী, তাই না? একমুখী হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো, একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 600 কেলভিন উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে শীতল আধারে 300 জুল তাপ বর্জন করে দিল, তাহলে নিচের শীতল আধারের তাপমাত্রা কত হবে? দেখো জিনিসটা কি, আমরা কি জানি যে কার্নোট ইঞ্জিনের জন্য যেহেতু এটা একটা প্রত্যাবর্তী একটা প্রক্রিয়া, তাহলে আমরা জানি Q1/Q2 ইজ ইকুয়ালস টু আমাদের T1/T2। ওকে, আচ্ছা এখন দেখো Q1/Q2 ইকুয়ালস টু T1/T2, তাহলে Q1/Q2 1200 জুল তাপ গ্রহণ করছে, 300 জুল ছেড়ে দিচ্ছে। ধরো 1200কে আমি Q1 ধরলাম আর এটাকে আমি 300 ধরলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কার্যকর বস্তু 600 কেলভিন তাপমাত্রা উৎস হতে, তাহলে তাপ উৎসের কত, টেম্পারেচার কত? 600, তাহলে T1 কত? 600, তাই না? T1টা কত? 600, T2টা কত? এইটা বের করতে হবে। তাহলে T2 কত ভাইয়া? T2 যদি হিসাব করি আমরা ক্যালকুলেটরে, তুমি দেখতে পারবা, এইগুলো ক্যালকুলেটর লাগে না যদিও, 12 ডিভাইডেড বাই 150 কেলভিন। ঠিক আছে, 150 কেলভিন এটার অ্যান্সার, এটা লিখে দাও 150 কেলভিন। ওকে, তাইলে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনটা কি, কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়? বলো, কোন সূত্রটাকে কাজে লাগায় তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর বানানো হয়েছে? এটা বলতে পারবা? এটা খুবই ভালো কোশ্চেন, বুঝছো? এটা আমাদের কি তাপগতিবিদ্যার কোনটা বলো? প্রথম না, এটা দ্বিতীয়। ঠিক আছে, এটা দ্বিতীয় সূত্র, তাহলে এটাও কিন্তু ভুল করছে, এটা দ্বিতীয় সূত্র। এটা মনে হইতে পারে যে ভাইয়া মানে শক্তির সংরক্ষণশীলতা নীতিকে মানে মানছে, তারপর এইভাবে মানে, তাইলে তো প্রথম সূত্রকেই মনে হয় আমার বেস করে এটা বানানো, বাট অ্যাকচুয়ালি না, এটা আমাদের তৃতীয় সূত্রকে বেস করে বানানো। তোমরা যদি অ্যাকচুয়ালি না বুঝো, এটা আমি সিকিউতে কিন্তু অলরেডি দেখাইছি অনেক জায়গায়, এটা আমার চ্যানেলেও হয়তো পাবা, যে কেন এটা আমার দ্বিতীয় মানে সূত্রকে বেস করে বানানো হয়েছে, ওইটা একটু দেখে নিও। এখানে অত ডিটেলে আসলে বলা সম্ভব না। হ্যাঁ, ওকে, এরপরে কি, একটি তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা পাই, এর দক্ষতা উৎস তাপ গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করে, অবভিয়াসলি করে। এর দক্ষতা কখনো 100% হতে পারে না। কোনটা? তাপ ইঞ্জিন সম্পর্কে। আচ্ছা, এটি শীতল উৎস থেকে তাপ উষ্ণ আচ্ছা এটা হইতে পারে, ঠিক আছে, কার্নো ইঞ্জিন তো এটা আদর্শ ইঞ্জিন, এটা হইতে পারে। কিন্তু 3 নাম্বারটা দেখো, এটি শীতল উৎস থেকে তাপ উষ্ণ পরিবেশে স্থানান্তর করে না, এটা হচ্ছে মানে তাপ উৎস থেকে আর কি করে, মানে উল্টা জিনিসটা লিখছে, তাহলে এটা কী হবে আমাদের 1 ও 2। হ্যাঁ, এটা কী হবে আমাদের 1 ও 2। এই টাইপের এমসিকিউগুলো কিন্তু ভুল করা যাবেই না, ঠিক আছে, এই টাইপের এমসিকিউগুলো। তাহলে এর দক্ষতা কখনো 100% হতে পারে না, এটা মনে হয় আমি ভুল বলছি, তাই না? কথা ট্রু, মানে হইতে পারে না, হতে পারে, এটা ভুল বলছি। আচ্ছা, নর্মালি কোনো ইঞ্জিনেরই এফিসিয়েন্সি 100% হবে না লাইফে। তুমি যা আউটপুট দিবা তাই ইনপুট পাবা না, তার চেয়ে কিছু কম যা ইনপুট দিবা
তাই আউটপুট পাবা না, তার চেয়ে কিছু কম পাবা। ওকে, সো এই দুইটা জিনিস কারেক্ট। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। কি বলছে, একটি রেফ্রিজারেটরে কার্যকৃত সহগ এত, তাহলে ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 500 জুল তাপ অপসারণ করলে প্রতি চক্রে সরবরাহিত কাজ কত হবে? এটা খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা খুবই ভালো কোশ্চেন। তাহলে এটা সূত্র আমরা কি জানি, কে ইকুয়ালস টু Q1 বাই ডাব্লু। কে কত দেয়া ভাইয়া? কে দেয়া হচ্ছে 2.51। আচ্ছা ওকে, এখন 500 জুল। আচ্ছা তাহলে Q1টা কত? 500 জুল তাপ। এখন কৃত কাজটা কত? ডাব্লিউ নিচে। ওকে, তাহলে এখন অলমোস্ট 200 বোঝা যাচ্ছে, অলমোস্ট 200 হবে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ধরো 200 জুলই লিখে দাও, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এই রেফ্রিজারেটরের এমসিকিউ জানা দরকার, কারণ অনেক সময় কিন্তু চলে আসে বোর্ডে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা আগাই। একটি কার্নো ইঞ্জিন বাষ্প বিন্দু ও বরফ বিন্দুর মধ্যে কাজ করলে দক্ষতা কত? আচ্ছা, বাষ্প বিন্দু আর আচ্ছা, তাহলে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1, তাই না? ওকে, তাহলে 1 মাইনাস কত হবে এটা? T2 কত? T2 হচ্ছে বরফ বিন্দু কত? 273 কেলভিন, আর বাষ্পবিন্দু 373 কেলভিন। তাহলে এটা করলে কত আসে ভাইয়া? পুরো জিনিসটাকে যদি আমরা পার্সেন্টেন্সে নেই, কত আসে? 1 মাইনাস 273 ডিভাইডেড বাই 373, 0.26, 26.18%, 26.18%। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 26.18%। এনট্রপি কি? একটি প্রাকৃতিক রাশি, বস্তুর তাপীয় ধর্ম বা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর পরিবর্তন শূন্য। আচ্ছা হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর পরিবর্তন শূন্য, এটা ঠিক। এটা কি প্রাকৃতিক রাশি? তাপগতীয় রাশি। ওকে, তারপর বস্তুর তাপীয় ধর্ম বা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, এটাও ট্রু, ঠিক আছে। বাট এখানে অ্যান্সার হচ্ছে দেয়ার অপশনটা নেই, তাহলে আমরা কোনটা দিব ভাইয়া? দেখো, প্রাকৃতিক রাশি এই কথাটা কি আমরা মানবো? এই কথাটা কি মানতে পারি? এই জিনিসটা আগে আমাদের একটু ডিসাইড করা লাগবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের আগে কি করা লাগবে ভাইয়া বলো তো? ডিসাইড করা লাগবে। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রাকৃতিক রাশি এইটা না মানে মানছে, তোমার বই অনুযায়ী মানছে, সো এটাও কারেক্ট। তাইলে তো এখন আমরা 1 2 3 বলতে পারি, তাই না? বাট অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত ছিল 2 ও 3, বাট এখানে আমরা 1 2 ও 3 মানবো। তোমার বই অনুযায়ী প্রাকৃতিক রাশি মানে তাপগতীয় রাশিটাকে প্রাকৃতিক রাশি বলছে আর কি। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পরিবেশের ওই যে একটা জিনিস দেখছো যে পৃথিবী কিন্তু চাইলে তাপগতীয়, এই টার্মটা আমার মনে আসতেছে না, যেটাকে ইংলিশে তোমার ইংলিশ টার্মটাও মনে আসতেছে না, মানে কি বলে এটাকে, তাপগতীয় মানে এনট্রপি এত বাড়তে বাড়তে একসময় হচ্ছে তোমার আর স্থির হয়ে যাবে, মানে মৃত্যু হবে, তাপীয় মৃত্যু ঘটবে, ঠিক আছে। এই একটা ভালো সুন্দর টার্ম আছে আমার মনে আসতেছে না। নিচের কোন প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকবে? অবভিয়াসলি এটা রুদ্ধতাপ প্রক্রিয়ায়, ঠিক আছে। এরপরে কি বলছে? এনট্রপি হলো শৃঙ্খলা পরিমাপ না, এটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। শক্তি রূপান্তর ক্ষমতার পরিমাপ না, তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাপ। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপর কি? একটি বায়ুপূর্ণ একটি বেলুন ফেটে যায়, প্রক্রিয়াটিতে কাজ সম্পন্ন হয়েছে। দেখো কিছু কাজ তো সম্পন্ন হয়েছে, এখন বেলুন ফেটে যাওয়া জিনিসটা কি? এটা রুদ্ধতাপীয়, কারণ হঠাৎ ফেটে গেছে, হঠাৎ ঘটনা, তাই না? অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে। দেখো এরকম আসবে জিনিসটা, হ্যাঁ তাপমাত্রা কমে গেছে, অভ্যন্তরীণ শক্তিও তাইলে কমে গেছে, এনট্রপির পরিবর্তন হয়েছে না, হয় নাই, 1 ও 2, ঠিক আছে। তাহলে এটা হবে 1 ও 2। কেন হয় নাই এনট্রপির পরিবর্তন? কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমাদের খুব বেশি এমসিকিউ নাই, ঠিক আছে। ওকে, এরপরে কি? এনট্রপির পরিমাপ করে সিস্টেমের বিশৃঙ্খলা। ওকে, এরপর কি? এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়?
বলো, সবসময় কঠিন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে, তারপর তরল, তারপর গ্যাসীয়, তারপর প্লাজমা। হ্যাঁ, তাহলে কঠিন, এস কঠিন, এস তরল, এস বায়ু বা বায়বীয়, যেটাই লিখো। এরপর হচ্ছে আমাদের এস প্লাজমা। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন নিম্নের কোনটা? বলো, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন নিচের কোনটা বৃদ্ধি পায়? ভাই অবভিয়াসলি এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের এমসিকিউগুলো ছিল, ঠিক আছে? অ্যান্ড এইটাই তো, নেক্সট চ্যাপ্টারের জন্য আর কি প্রিপেয়ার হও, আমরা নেক্সট চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আচ্ছা, এখানে মানে আর 2-1টা এমসিকিউ আছে, সরি। এন্ট্রপি কমে এরকম উদাহরণ কোনটা? এন্ট্রপি কমে এরকম উদাহরণ কোনটা? এটা 1 সেকেন্ড পজ করো, পজ করে তারপর হচ্ছে অ্যান্সারটা বলো, ঠিক আছে? এন্ট্রপি কমে এরকম উদাহরণ কোনটা? অ্যান্সারটা কি পারছো? সেটা হচ্ছে অবভিয়াসলি আমার রেফ্রিজারেটরের ভিতরের বাতাসে। এখন আমি তোমাকে একটা ডিউতে আসা কোশ্চেন একটু আস্ক আউট করতেছি। সেটা হচ্ছে, আমি যদি কোনো মানে রেফ্রিজারেটরের দরজা এই ধরো বদ্ধ রুমে আমি খুলে দিলাম, তাইলে রুমটা কি বেশি মানে ঠান্ডা হবে না গরম হবে? এটার অ্যান্সারটা হচ্ছে রুমটা আরও বেশি গরম হওয়া শুরু করবে একটা সময়ের পরে। কিন্তু কীভাবে, এটা একটু জাস্ট চিন্তা করবা, ঠিক আছে? তো এটাতেও তোমাদের একটু চিন্তা করার টাইম দিচ্ছি। রেফ্রিজারেটরের ভিতরের বাতাস। আচ্ছা, কোন অবস্থায় এন্ট্রপি বেশি হয়? ভাই অবভিয়াসলি গ্যাসে বেশি হয়। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে ধীরে ধীরে সংঘটিত সমষ্ণ রুদ্ধতাপীয় পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন ডেল এসটা কত? দেখো, ধীরে ধীরে সংঘটিত সমষ্ণ ও রুদ্ধতাপীয় পরিবর্তনে আমার এন্ট্রপির পরিবর্তনটা কত বলতে পারতে হবে। বলো। আচ্ছা দেখো, রুদ্ধতাপীয় আর সমষ্ণ ধীরে ধীরে, এই সমষ্ণটা যদি আমার খুব ধীরে ধীরে হয় রুদ্ধতাপীয় ইয়ার সাথে, তাহলে ডেল এসি কী হয়ে যাবে আমাদের? 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এটা মাথায় রাখো। তাহলে এই পর্যন্তই ভাইয়া আজকে। অ্যান্ড তাহলে নেক্সট হচ্ছে স্থির তড়িৎ চ্যাপ্টারটা আর কি রেকর্ডে দাঁড়াবো আমি। এই তো, আল্লাহ হাফেজ।